এদিকে দুপুরের পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনের দিন কিয়ামত ঘটানোর হুঁশিয়ারি। এবার ডক্টর ইউনূসকে সরাসরি চ্যালেঞ্জ দিয়েছে শেখ হাসিনা। ডক্টর ইউনূসের সাথে নির্বাচন করার ঘোষণা। নির্বাচনে কে জিতে সেটা দেখতে চান শেখ হাসিনা। আমি ইউনূসকে আহ্বান করি, আসেন না আমার সাথে নির্বাচন করেন, যে কোনো কনস্টিটুয়েন্সিতে আসেন, দেখি কে জিতে, কাকে জনগণ ভোট দেয়। আজকে নির্বাচন দিয়েছে, কেন আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না? বসতে বলা ঠিক না। এখানে বহু মানুষের বসবাস, ঘরবসতি। দর্শক, বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আরেকটি নতুন নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, যার বিশেষ অংশ ইতিমধ্যে আপনারা দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই দর্শক, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন দর্শক, আর দেরি না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওর অংশগুলো দেখে আসি। ইউনূসকে আহ্বান করি, আসেন না আমার সাথে নির্বাচন করেন, যে কোনো কনস্টিটুয়েন্সিতে আসেন, দেখি কে জিতে, কাকে জনগণ ভোট দেয়। আজকে নির্বাচন দিয়েছে, কেন আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না? কেন আওয়ামী লীগে ভোট দিতে পারবে না? অবশ্যই আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে হবে। আমরা নির্বাচন করতে চাই। হ্যাঁ, 2014 সালে বিএনপি ইলেকশন করে বয়কট করেছে, 2024 সালে তারা বয়কট করেছে, 2018 সালে একটা সিটে একের অধিক তারা নমিনেশন দিয়েছে। 300 সিটে যদি 700 নমিনেশন দেয়, তবে নিজেরা যা মারামারি করে নিজেই উদ্যোগ করেছে। এখানে আওয়ামী লীগের দোষটা কি? কিন্তু 18 সালের নির্বাচনকে নিয়ে সেটাকে বিতর্কিত করে, এটা তো ইউনূসের মেটিকুলাস ডিজাইনের অংশ। সব তথ্য বেরোচ্ছে এখন। আজকে আমি বলবো যে আমাদের কৃষক, শ্রমিক, ছাত্র, জনতা, মেহনতি মানুষ, নারী সমাজ, সকলে যে যেখানে আছেন, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এটা কোনো নির্বাচন হচ্ছে না, এটা নির্বাচনের একটা খেলা। এখান থেকে কোনো জনগণের ম্যান্ডেট আসবে না। নির্বাচন নামে একটা প্রহসন হচ্ছে, যেখানে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে না। সেটাকে আবার নির্বাচন কিসের? অন্তত 50% ভোটারের আমাদের পক্ষে। আজকে আমাদের নির্বাচন করতে দেবে না কেন? আমি ইউনূসকে আহ্বান করি, আসেন না আমার সাথে নির্বাচন করেন, যে কোনো কনস্টিটুয়েন্সিতে আসেন, দেখি কে জিতে, কাকে জনগণ ভোট দেয়। তখন না বুঝতে পারবো। সেটা তো করতে পারবে না, সে সাহস নাই। কারণ রক্ত চোষা কেউ ভোট দেবে না, জানে তা ভালো করে। গরিবের রক্ত চুষে খেয়েছে তো, আর টাকা পাচার করে বিদেশে সম্পদের পাহাড় করেছে। বাংলাদেশে কোনোদিন 1 টাকাও বিনিয়োগ করেনি, তো তার আবার কে ভোট দেবে? সেই জন্যই তো ভোট চুরি করে ক্ষমতা আসতে চাচ্ছে। এখন ক্ষমতা ডাকাতি করে নিয়েছে, আর ভোট চুরি করে তার অবৈধ ক্ষমতা বৈধ করার প্রচেষ্টা। অবশ্যই দেশের সকল মানুষকে আমি বলবো, আপনারা এইরকম অন্যায় অবিচার চলতে পারে না। অবশ্যই যারা আপনাদের পরিবারের উপর হামলা করেছে, আপনাদেরকে নির্যাতন করেছে, একদিন তার বিচার হবে। শুধু নাম ঠিকানাগুলি রেখে দেন, সব নাম ঠিকানাগুলি রেখে দেন, ভুলবেন না। এটার জন্য মনে থাকে, আওয়ামী লীগের আবার নিয়ম আছে। আওয়ামী লীগ খুব উদার, যত মায়ের খাক জুতা খাক আবার ভুলে যায়। 2001-এ বিএনপির হাতে নির্যাতিত হয়ে পরে তো আর কেউ কোনো কিছু বলেনি। এবার আর ছাড়া নাই। ইনশাল্লাহ দিন ফিরে আসবে। বাংলাদেশের জয় একদিন হবেই, জনগণের জয় হবেই। অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইউনূস, সে কিভাবে আওয়ামী লীগকে ব্যান করে? তার কি অধিকার আছে? তাকে আমি প্রশ্ন করি যে সে কি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছে, জনগণের ভোটে ক্ষমতা এসেছে? তা তো নয়। আর তারপরে আওয়ামী লীগকে ব্যান করে। তার কি কোনো অধিকার আছে আওয়ামী লীগকে ব্যান করার? তার কি কোনো অধিকার আছে যে আওয়ামী লীগের কেউ ভোট দিতে পারবে না বা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না? কেন পারবে না? সেটাই আমার প্রশ্ন। এই লাশের উপর পাড়া দিয়েই তো ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতাটা দখল করেছে। এটা কারো ভুললে চলবে না। কোটা আন্দোলন, কোটা তো আমি বাতিল করে দিয়েছিলাম, কোটা তো ছিল না। তারপর ছাত্রদের সব দাবি মেনে নেওয়া হলো। যেই সব দাবি মানা হলো, তখন আসলো কি 9 দফা। আচ্ছা, 9 দফা যখন মানলাম, তখন আসলো 1 দফা। আমি তো আগেই সকলকে সতর্ক করেছিলাম যে আন্দোলন কোনো ছাত্রদের আন্দোলন না, কোটা আন্দোলন না, এটা হলো সরকার উৎখাতের আন্দোলন। ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংকটাকে পেয়েছিল একটা সোনার ডিম পাড়া হাঁস। এইটা ভাঙিয়ে সব জায়গা থেকে সে টাকা যে কামাই করতো, ওইটাই ছিল তার একটা আমব্রেলা, একটা ছাতার মতো। এটাকে ব্যবহার করে করে সেসব দেশে বিদেশে তার ভালো মানুষের খারাপ চেহারা দেখায় সেখান থেকে টাকা কামাই করতো এবং অর্থ আত্মসাৎ করতো। তার যে অবৈধভাবে অর্থ উপার্জন, সেটা ঢাকা দিত ওইভাবেই, গ্রামীণ নাম ব্যবহার করে করে। ইউনূস ক্ষমতা আসতে না আসতেই প্রত্যেক কারাগারে যত জঙ্গি, সন্ত্রাসী, খুনি যারা জেলে ছিল, সবাইকে কিন্তু ছেড়ে দিয়েছে। প্রশাসনের আমরা দেখি যে সরকারি কর্মকর্তা, পুলিশ, সেনাবাহিনী, সশস্ত্র বাহিনীর সদস্য, সবার বিরুদ্ধে মামলা। আর আমরা আওয়ামী লীগের নেতা কর্মী, আমাদের সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা পরিবার বা আমাদের 14 দলীয় নেতা, সবার বিরুদ্ধে মামলা হামলা দিয়ে তাদেরকে নানাভাবে নির্যাতন চালাচ্ছে। হ্যাঁ, আমার বিরুদ্ধে তো কি আমি নাকি মানবাধিকার লঙ্ঘন করেছি। আজকে বাংলাদেশে যে প্রতিদিন হত্যা হচ্ছে, মানুষের জীবনমান কেড়ে নেওয়া হচ্ছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা, মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিচ্ছে, ওগুলো কি মানবতা রক্ষা করা?
আজকে আমার 1.5 লক্ষর উপর নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে অনেকে টাকা পয়সা কোনো মতো খরচ করে জামিন পেয়েছে, আবার কেউ যদি একটা জামিন পায় তাকে আরও 5টা মামলা দেয়। কাজে এর হাত থেকে দেশকে রক্ষা করতে হবে, মানুষকে রক্ষা করতে হবে। আমি জানি আমাদের নেতাকর্মীদের উপর যে অকথ্য অত্যাচার চলছে, যার জন্য মানুষ দিশেহারা। আমি তো দেশ ছেড়ে আসতে চাইনি। আমি ভেবেছিলাম ঠিক আছে, আমার বিরুদ্ধে এত আন্দোলন, আমি টুঙ্গিপাড়া চলে যাব, কিন্তু আমাকে তো একেবারে আমি প্রধানমন্ত্রী হিসেবেই নিয়ে এসে আমাকে গেল। হ্যাঁ, আমি দেশে ফিরবো, নিশ্চয়ই ফিরবো। ইউনুস ভেবেছি কি 1 মাসে শীত যায় না। আর আমি তো আছি, যত দূরেই থাকি আমার মনটা আপনাদের মাঝেই আছে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে খুব শীঘ্রই। খোদা হাফিজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম। করাইল নামে একটা জায়গা আছে মহাখালী ওয়ারলেস গেটের ঠিক পাশেই, করাইল, যেটাকে করাইল বস্তি বললে অনেকে চেনে। আসলে বস্তি বলা ঠিক না, এখানে বহু মানুষের বসবাস, ঘরবসতি সবই পাওয়া যায় ভিতরে, বাজার ঘাট সব কিছু আছে, রাস্তাঘাট, রিক্সা চলাচল করে ভিতর দিয়ে। আমার খুব পরিচিত। কেন পরিচিত? এর পাশেই আমি থাকতাম 70-80 দশকে। পাশে বলতে আমাদের যে গায়িকা আখি আলমগীর আছে না, তার নানার বাড়ি জবেদার মন্দির নাম ঠিক এই যে করাইলের পাশেই, ওয়ার্ল্ডেস গেটে, ওর পাশেই আমি ভাড়া থাকতাম আমার মা বাবা। যাই হোক, আমার খুব পরিচিত। এই জায়গাটা ছিল একটা ঝিল, কোনো বসবাস ছিল না, এখানে ঢুকা যেত না, বাইরের লোক ঢুকতে পারতো না, তার কাটা দিয়ে বেড়া দেওয়া ছিল। যাই হোক, আমরা ঢুকতে পারতাম, মহল্লার ছেলে পেলে। আমি এখানেই সাঁতার কাটা শিখছি। এখন ওখানে বসবাস, জানিনি তো, যেখানে আজকে গিয়েছে তারেক রহমান সাহেব, ওনার এলাকা এটা, এই যে 17 আসন যেখান থেকে উনি নির্বাচন করতেছেন, ওই আসনটাই কিন্তু করাইল, ওই জায়গাটা। তো ওইখানে একটা ব্যাপার আমার কাছে অবাক লাগছে, যেটা নিয়ে আমি খুব সিরিয়াসলি ভাবিনি এই কয়েকদিন। আমি মনে করছি ঠিক আছে, মাঠ পর্যায়ে বোধ ওই ফ্যামিলি কার্ড দিতেছে, এমনিতেই এটা সিরিয়াস কোনো ব্যাপার না। কিন্তু আজকে দেখলাম তারেক রহমান সাহেব নিজেই ওনার হাতে ওই কার্ডটা দিয়ে কথা বলতেছে। হ্যাঁ, উনি এই করাইলবাসীকে সবাইকে বলছে যে ফ্যামিলি মেইন মেম্বার তাদেরকে দেওয়া হবে এই ফ্যামিলি কার্ড। আরো কিছু কথা বলছে। ওখান থেকে ওই স্টেজে দাঁড়াইলে কিন্তু বনানীটা দেখা যায়। ওদিকে আঙুল তুলা বলছে যে এই যে বিল্ডিং গুলা দেখতেছেন, উঁচু উঁচু দালান গুলা দেখতেছেন, এই দালান গুলার ভিতরে যারা বসবাস করে তাদের ছেলে মেয়েরা যেভাবে লেখাপড়ার সুযোগ পায়, ঠিক তেমনি আপনাদের ছেলে মেয়েরাও লেখাপড়ার সুযোগ পায়। মানে উনি ক্ষমতা আসলে সে সুযোগটা কইরা দিবে। ওই আঙুল দিয়ে দেখাইছে কিন্তু বনানী গুলশানের দিকে, ওইখানে যারা বসবাস করে ওখানকার ছেলে মেয়েরা যেরকম সুযোগ সুবিধা পায়, ঠিক তেমনি আপনিও সুযোগ সুবিধা পান। উনি বলছে যে আমি আগে ক্যান্টনমেন্টে থাকতাম, ওখান থেকে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে, এখন আমি আপনাদেরই পাশে এই গুলশান, মানে ওনার আসলে এই 17 আসনের কথা বলছে। আরেকটা কথা বলছে, এটা খুব গুরুত্বপূর্ণ, যে এই যে আপনাদের যে এখন ভাঙা ঘর বাড়ি এগুলা থাকবে না, ছোট ছোট ঘর থাকবে, আপনাদেরও ভালোভাবে বাঁচার অধিকার আছে। এখানে বড় বড় প্রচুর দালান করা হবে, আর ওই দালান মধ্যে আপনাদের এক একটা করে ফ্ল্যাট দেওয়া হবে, মানে ছোট ছোট ফ্ল্যাট বানায় সবাইকে ওই ফ্ল্যাটে জায়গা দিবে। এভাবে বলছে। কিভাবে দিবে না দিবে, ওনাদের কাছে কি বিক্রি করবে নাকি এমনি দাম করবে, বিস্তারিত কোনো কিছু আলাপ করে নাই। ওগুলো তো ক্ষমতায় যাওয়ার পর করবে, তাই না? কিন্তু আমি সিরিয়াসলি এই জন্য নিছি, তার মানে ঢাকা শহরে আর কোনো বস্তি থাকতেছে না। কারণ ওই যে পাশে যে 7তলা বস্তি বলে না, ওইটাও কিন্তু ওই 17 আসনের মধ্যে। নিশ্চয় ওইখানেও যাবেন উনি। এভাবেই ওনার প্রচার আরম্ভ করছে নির্বাচনের। খুবই ভালো লাগছে। এখন প্রশ্ন হলো, এই যে ফ্যামিলি কার্ড, এই যে বিল্ডিং কইরা দেওয়া, ফ্ল্যাট দেওয়া, এগুলা কি শুধু স্বপ্ন? না, স্বপ্ন কেন স্বপ্ন? ওনারা ক্ষমতায় গেলেই তো করতে পারবে। এখন ক্ষমতায় যদি না নেন, উনি কেমনে করবে, তাই না? তার মানে এগুলো পাইতে হইলে আপনাকে ক্ষমতায় নিতে হবে, ভোট দিয়ে ক্ষমতায় নিতে হবে। এটা প্রচারের কৌশল ধরে নিতে পারেন না, কৌশল ধরে ওনাকে আমি ছোট করবো না। আছে ওনাদের কাছে টাকা পয়সা আছে। আর সবচেয়ে বড় কথা কি জানেন, যখন আপনি ক্ষমতায় চলে যাবে তখন তার টাকা পয়সার অভাব থাকে না, তাই না? ধরেন গত সরকার যে পরিমাণ টাকা বিদেশে পাঠাইছে, ওই পরিমাণ টাকা যদি বিদেশে না পাঠায়া এই দেশে এই করাইলে খরচ করতো, এই করাইলে বা এই করাইলের মতো যত গরিব মানুষ আছে যেখানে থাকে, এদেরকে যদি ফ্ল্যাট বানায় দিত, পারতো তো ভাই, পারতো। নিশ্চয়ই ওই পরিকল্পনাটা করছে যে বিদেশের জন্য টাকা যাইতে না পারে, ওইটা আটকায় এই টাকা এখানে খরচ করবে, এভাবে উনি টাকা জোগাড় করবে। সোজা উত্তর, তাই না? যাই হোক, নির্বাচনের আগে এগুলো বলা হবে, কিছু মানুষ তো বিশ্বাসই করবে। যেমন যারা বিএনপি করেন তারা তো অবশ্যই বিশ্বাস করবে
আমি যদি বিএনপি করি আমি বিশ্বাস করুন না, আপনি যদি বিএনপি করেন নিশ্চয়ই আপনি বিশ্বাস করবেন, কারণ আপনার লিডার বলছে। কিন্তু প্রশ্ন তুলবে কারা? যারা বিএনপি করে না, যারা অন্য দলে আছে। ধরেন এই যে 10 দল, ওনাদের মধ্যে প্রশ্ন থাকবে। আবার চরমোনাই পীর সাহেবের ওখানে প্রশ্ন থাকবে। আচ্ছা, চরমোনাই পীর সাহেব কিন্তু চুপচাপ হয়ে গেল না, একদম চুপ হয়ে গেল। আর ওই যে ভেড়ার পাল থেকে যদি বাইরে চলে যায়, তখনই তো হায়নারা আক্রমণ করে, কিন্তু পারবে না। পাহারা দিচ্ছে কে? জামাত ইসলাম। ওনার আসনে তো প্রার্থী দেয়ই নাই, বরঞ্চ ওনার জন্য পরিশ্রম করবে, মাঠ পর্যায়ে পরিশ্রম কইরা ওনাকে ওই সংসদে নিয়ে যাবে। সংসদে ভাই আসলে ভালো মানুষের যাওয়ার খুব দরকার, খুবই দরকার ভালো মানুষের যাওয়া। কিন্তু ওই মানুষগুলা কিভাবে যাইতে চায়, কেন ওনাদের লজ্জা লাগে না? তাদের কথা বলতেছে জানেন? ও একটা লিস্ট করছি, লিস্টটা দেখেন। চিটাগাঙ্গের একজন গতকালকে একই কথা বলছি, একই পেশা, 1700 কোটি। সিলেটের একজন, ওনার কাছে পায় 840 কোটি। কে পায়? ব্যাংক পায়। ব্যাংক ব্যাংক কাকে দিয়ে চলে? আপনার আমার টাকা দিয়ে চলে। বগুড়া দেখেন, বগুড়ার এক প্রার্থীর কাছে পায় 765 কোটি। পাওয়া যায়? এদিকে দেখেন ফেনী, ফেনী 2 জায়গায়, এক জায়গায় 294 কোটি, আরেকটা হলো বোধহয় আসন 2, ওইখানে 109 কোটি। যশোরে পায়, যশোরের 4 আসনে 138 কোটি। ভাই 6 নিচেই তো নামে না। হ্যাঁ, নামছে আমি লেখা রাখি। কুমিল্লা দেবিদ্দার আসন নাম্বার 4, 88 কোটি, 6 নিচে। দেখেন এই মানুষগুলা আবার সংসদে যাইতে চায়। কেন যাইতে চায়? কেন ওনারা এতদিন টাকা শোধ করে নাই? তার মানে কি জানেন? আবার ক্ষমতায় যায় এই টাকা শোধ করবে। ওই যে লাউ সেই কদু। হায় হায়, এখনো যদি এই একই অবস্থায় থাকে, তাহলে এই যে সংস্কার সংস্কার কত কথা শুনলাম, কোনো কিছুর পরিবর্তন তো হয় নাই। আমাদের তো নিজেদেরই লজ্জা নাই, শরম নাই, বেহায়া। হ্যাঁ ভাই, বেহায়া। এগুলো তো এই 5-6 জনের কথা বললাম, এগুলো তো সামনে আসছে। তারপরেও দেখেন, সামনে আসার পরও আবার নির্বাচন করার সুযোগ সুবিধা পাই। আপনারা নিজেরাও জানেন অনেক কথা, তারপরেও বলি। দেখেন এমনও শোনা গেছে, বিচারক বলছে 15 মিনিটের জন্য আমি আসতেছি, চা পান খাইতে গেছে। ওইখানে একটা দলের বড় বড় কর্মীরা, নেতারা বসা ছিল। ওনাদের সঙ্গে 2-3 ঘন্টা কাটায়া আইসা রায় দিচ্ছেন যে হ্যাঁ, এই প্রার্থী নির্বাচন করতে পারে। এগুলো তো শোনা যাচ্ছে না, নিজের প্রমাণ দিয়ে বলতেছে তো ভাই। এনসিপি থেকে অভিযোগ করছে। ও, এনসিপির কথা যখন মনে পড়লো, তাইলে একটা গুরুত্বপূর্ণ কথা বলি। সেটা হলো আসিফ মাহমুদ সজীব মিয়া। ওনাকে নিয়ে কিছু কথা বলতেই হয়। উনি একটা কথা বলছে যে বর্তমান যে সরকার বা এই যে নির্বাচন কমিশন, ওনারা নিরপেক্ষ না। ওনাদের দিকে আঙুল তুলে বলছে, ওনারা যদি এরকম ভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট সেকশনে দিয়ে যান। পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এতক্ষণ হট নিউজ 24 এর পর্দায় চোখ রাখার জন্য আপনাকে ধন্যবাদ।